এই ভিডিওটি স্পন্সর করেছে অরোরা বুকস। বুক 3 কুপন কোডটি ইউজ করলে তাদের সব ধরনের বইতে আলাদা করে 3% ডিসকাউন্ট পাবেন এবং তাদের কাছে আপনি পাবেন সব ধরনের ফিকশন, নন ফিকশন, একাডেমিক সহ অ্যাডমিশনের সব বইও। এখন অ্যাডমিশনের সিজন চলছে, আপনি চাইলে যে কোনো বই, যে কোনো প্রকাশনী তাদের কাছে অর্ডার করতে পারেন। তারা আপনার বইটি সবার আগে সবচেয়ে কম দামে আপনার কাছে পৌঁছে দিবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার পেজের লিঙ্ক থাকবে, পেজে মেসেজ করে বুক 3 কোডটি বললেই তারা 3% ডিসকাউন্ট দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা লেকচার 3 তে আলোচনা করব ডিটেইলস অফ অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। তুমি যদি আগের লেকচারগুলো দেখে না থাকো তাহলে আই বাটনে আসা লিংকে গিয়ে অথবা ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংকে গিয়ে প্রথম এবং দ্বিতীয় লেকচারটা দেখে আসতে পারো। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি শিখব অ্যাডজেক্টিভ ক্লজ থেকে কিরকম কোশ্চেন আসতে পারে এবং সেগুলো কতটুকু ইম্পর্ট্যান্ট আমাদের যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য। সো দেখো এখানে আমরা কিভাবে শিখবো। প্রথমে আমরা ডিটেইলস অফ অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে কিছু জিনিস জানবো, তারপর সেখানে আমরা প্র্যাকটিস করব প্রত্যেকটার সাথে এক্সপ্লেনেশন সহ এবং শেষে আমরা এক্সারসাইজ করব। সো প্রথমে যে জিনিসটা জানবো সেটা হলো, আমরা এর আগের লেসনেও জেনেছি ক্লজ হচ্ছে দুই রকমের, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে দুই রকমের ক্লজ রয়েছে, একটা নাউন ক্লজ এবং আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ। আজ আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। সো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে তুমি দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি। যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে তাদের মডিফাই করে। সো মডিফাই করে মানে কি? মডিফাই মানে হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজটা সম্পর্কে আলাদা একটা ইনফরমেশন দেয় বা ওটাকে একটু বিশেষায়িত করে। তার মানে তুমি যদি ধরো বলছো যে সোহেল, সো সোহেল সম্পর্কে তুমি আলাদা একটা কথা বলছো বা অন্য একটা মানুষ সম্পর্কে আলাদা একটা কথা বলছো, এই যে বলার মাধ্যমে ওই ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে তুমি আলাদা একটা ইনফরমেশন দিচ্ছ, এটাই অ্যাডজেক্টিভ ক্লজ। সো তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ ক্লজ দুই ধরনের হয়ে থাকে, একটা রেস্ট্রিকটিভ আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকটিভ মানে হচ্ছে একদম নির্দিষ্ট করা হবে, যেটাতে কোনো কমা থাকবে না। তো তোমরা যদি প্রথম এক্সাম্পলটাতে দেখাও, দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস ইজ মাই ক্লাসমেট। এই যে দেখো, এই যে এখানে দ্য ম্যানটা, এই দ্য ম্যানটা কে তুমি কিন্তু জানো না এখন পর্যন্ত। তারপরে যখন আমি লিখলাম হু ওয়ার্কস ইন দিস অফিস, তার মানে হচ্ছে আমি নির্দিষ্ট করে বলছি যে এই মানুষটা যে এই অফিসে কাজ করে। তার মানে যে নির্দিষ্ট করে বলা, এটাকে বলে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আরেক প্রকার আছে নন রেস্ট্রিকটিভ। এখানে কোনো নির্দিষ্ট করে না, এখানে একটা অতিরিক্ত তথ্য দেয়। আসলে এখানে নির্দিষ্ট করার কোনো কিছুই নেই, কারণ এখানে নির্দিষ্ট করা থাকে। যেমন তুমি যদি পরবর্তী সেন্টেন্সটা দেখো, সোহেল, তো এই যে সোহেল তো নির্দিষ্ট করেই দিয়েছে, সেক্ষেত্রে সোহেল আমার কে এটা কিন্তু জানা কোনো দরকারই নেই। তো সেহেতু আমাকে এখন একটা নতুন অতিরিক্ত তথ্য দিবে। যেমন দেখো, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তার মানে যে এই ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র বলে পরিচিত। সো এই যে সোহেল, এই সোহেল সম্পর্কে আমরা একটা অতিরিক্ত তথ্য দিচ্ছি, যেটাকে বলে নন রেস্ট্রিকটিভ। আরো অনেক ইজি একটা ওয়ে আছে যেভাবে তুমি বুঝতে পারবে কোনটা রেস্ট্রিকটিভ এবং কোনটা নন রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকটিভ হলো সেখানে কোনো কমা থাকবে না। যেমন এই যে এখানে তুমি দেখো, দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস, কোনো কমা কিন্তু নেই। আর নন রেস্ট্রিকটিভে কমা থাকবে এবং সেখানে কখনোই দ্যাট ইউজ হবে না, কারণ তোমরা জানো কমার পরে কখনো দ্যাট ইউজ হতে পারে না, যেটা আমরা পূর্ববর্তী লেকচারগুলোতেও আলোচনা করেছি। তো সেহেতু দুটো জিনিস তুমি যদি মনে রাখো, রেস্ট্রিকটিভে কোনো কমা থাকবে না এবং নন রেস্ট্রিকটিভে কোনো দ্যাট থাকবে না। এবার আসো আমরা একটু কনসেপ্টটা চেক করে নিই। একটু আগে আমরা যে জিনিসটা জানলাম সেটাকে আমাদের সুন্দর মতো মনে আছে কিনা। সো তোমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, আওয়ার ফার্স্ট হাউস, তারপর এখানে একটা গ্যাপ, ওয়াজ ইন মিরপুর স্টিল বিলংস টু আস। তো এখানে তুমি কি বসাবে? আমরা জানি কমার পরে দ্যাট বসে না, তাহলে দ্যাট বাদ। আর যে আওয়ার ফার্স্ট হাউস, এটা কি? কোন একটা জিনিস অর্থাৎ বস্তু। সো আমরা বস্তুটা কি বসাই? হুইচ। সো এটা অনেক ইজি হয়ে গেল আমাদের জন্য। আমরা বসালাম আওয়ার ফার্স্ট হাউস হুইচ ওয়াজ ইন মিরপুর স্টিল বিলংস টু আস। সো এবারে আমরা শিখবো একদম ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার গুলো। সো তোমরা ক্লজ মার্কার সম্পর্কে অলরেডি জানো, কারণ পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা সেটা আলোচনা করেছি। ক্লজ মার্কার হলো যেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসে। সো এখানে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু ক্লজ মার্কার দেখতে পাচ্ছি। প্রথমটা আমরা দেখলাম হু। হু বেসিক্যালি একটা সাবজেক্ট হিসেবে বসবে, ব্যক্তিবাচক জিনিস বুঝাবে। যেমন তুমি যদি এক্সাম্পলটার দিকে তাকাও, শি নিডস এ সেক্রেটারি হু টাইপস ফাস্ট। এই হু কিন্তু এই যে এ সেক্রেটারি, এই সেক্রেটারির বদলে বসেছে। এই সাবজেক্টটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তুমি দেখো হু টাইপস ফাস্ট এবং এই যে টাইপস সেক্রেটারি এখানে কিন্তু এই সাবজেক্টটিকে হিসেবে কাজ করেছে। এই সাবজেক্ট তুমি দেখতেই পাচ্ছ একটা পরবর্তী এক্সাম্পলটা যদি তুমি দেখো, হুম বসবে অবজেক্ট হিসেবে এবং সেটাও ব্যক্তিবাচক।
এই যে দিস ইজ দ্য পেশেন্ট হুম ডক্টর ট্রিটেড, তো এখানে যে হুমটা ব্যবহৃত হয়েছে সেটা এই ব্যক্তিবাচক অর্থাৎ এই দা পেশেন্টের ব্যবহৃত হয়েছে এবং সেটা একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর যদি তুমি দেখো হুজ, হুজ হবে পজেসিভ। তো আমরা অলরেডি জানি পজেসিভ মানে কি। পজেসিভ মানে হচ্ছে কারো কোনো অধিকারে থাকা। ধরো তোমার আন্ডারে একটা মানুষ কাজ করে, অথবা তোমার দুইটা বাড়ি আছে, অথবা তোমার দুইটা গাড়ি আছে, এগুলোকে বলে পজেসিভ। তার মানে হচ্ছে অধিকারে থাকা। আর এই হুজ তুমি ব্যক্তি বা বস্তুবাচক দুই ক্ষেত্রেই বোঝাতে পারবে, শুধুমাত্র তোমার পজেসিভ বা অধিকার হলেই হবে। সো তুমি যদি এক্সাম্পলটা দেখো, মিস্টার রহমান ইজ দ্য ম্যান হুজ হাউস আই রেন্টেড। সো এখানে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে এই হুজ দ্বারা কি বুঝিয়েছে। এই যে মিস্টার রহমানের আন্ডারে বা অধিকারে যে তার বাড়িটা রয়েছে তা কিন্তু বুঝাচ্ছে, অর্থাৎ একটা পজেসিভ। সো হুজ আমরা বসাচ্ছি পজেসিভ হিসেবে। ওকে, এবারে আসো বাকি অ্যাডজেক্টিভ ক্লজ মার্কারগুলো আমরা দেখে নিই। প্রথমেই আছে হুইচ। সো হুইচ সাবজেক্ট বা অবজেক্ট দুই আকারেই বসতে পারে এবং হুইচ দ্বারা অবশ্যই বস্তুবাচক কোনো জিনিস বোঝাবে। যেমন তুমি যদি প্রথম এক্সাম্পলটা দেখো, দ্যাট ইজ এ টপিক হুইচ ইন্টারেস্ট মি। সো এই যে দ্যাট ইজ এ টপিক, এই টপিকের বদলে কিন্তু এই হুইচটা বসেছে। অন্যদিকে হুইচ ইন্টারেস্ট মি এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং এই ক্লজের সাবজেক্ট কিন্তু হুইচ। তো তার মানে তুমি দেখলে হুইচ সাবজেক্ট আকারে বসেছে। কেন সাবজেক্ট? এখানে দেখো, এখানে কিন্তু আলাদা কোনো সাবজেক্ট নেই। হুইচটা সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে একটা অবজেক্ট। সেকেন্ড এক্সাম্পলটা যদি আসো, আই লাইকড দ্য বুক হুইচ ইউ রেকমেন্ডেড। সো এই যে এখানে আই লাইকড দ্য বুক, এই দ্য বুকের কারণে কিন্তু হুইচটা বসেছে। সো এখানে কিন্তু সাবজেক্ট আকারে ইউ আছে, যেহেতু ইউ সাবজেক্ট আকারে আছে সেহেতু এই হুইচটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার আসো দ্যাটে, দ্যাটে সাবজেক্ট বা অবজেক্ট দুই আকারেই বসতে পারে এবং ব্যক্তিবাচক বা বস্তুবাচক দুই ক্ষেত্রেই দ্যাট বসতে পারে। সো প্রথম এক্সাম্পলটা দেখো, আর্ট দ্যাট ইজ। সো এই আর্টের কিন্তু মডিফাই করেছে দ্যাট, তার মানে বুঝতেই পারছো এই আর্টের কারণে দ্যাট বসেছে এবং আর্টটা একটা বস্তু। সো এই যে দ্যাট ইজ ইন পাবলিক, এখানে দ্যাটটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি দেখো প্রথমে সাবজেক্ট, তারপর একটা ফাইনাল ভার্ব। এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দ্যাট কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার আসো সেকেন্ড এক্সাম্পলটিতে, দ্য পেন্টিং দ্যাট মিস্টার করিম বট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। সো এই যে ক্লজ মার্কারটি দ্যাট, এই দ্যাট কিন্তু এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন অবজেক্ট? দেখো, দ্যাট মিস্টার করিম বট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। সো এখানে কিন্তু মিস্টার করিম সাবজেক্টই আছে, দুইটা সাবজেক্ট একটা ক্লজে বসতে পারে না। সো এখানে দ্যাটটা ব্যবহৃত হয়েছে একটা অবজেক্ট হিসেবে। এবার আসো হোয়ার। হোয়ার আমরা জানি সবসময় স্থান বোঝায় এবং হোয়ার একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে যদি তুমি দেখো, হিয়ার ইজ দ্য সাইট হোয়ার দ্য ব্যাংক প্ল্যানস টু বিল্ড ইটস নিউ হেডকোয়ার্টার্স। তো এখানে যে হোয়ার, হোয়ারের মাধ্যমে আমি কোথায় বিল্ড করবো এই স্থানটা কিন্তু বুঝিয়েছি। আবার যদি আসো ওয়েন, ওয়েন দিয়ে আমরা সবসময় সময় বুঝাবো। দিস ইজ দ্য আওয়ার ওয়েন দ্য চিলড্রেন ইউজুয়ালি গো টু বেড। সো খুব সহজেই বুঝতে পারছো যে এখানে চিলড্রেনরা কখন ঘুমাতে যায়, এই যে কখন ঘুমাতে যায় সময়টা কিন্তু নির্ধারণ করছে ওয়েন দ্বারা। সো অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার সম্পর্কে এগুলোই বলা ছিল। এগুলো সম্পর্কে খুবই ভালো ধারণা রাখবে এবং একটা জায়গায় অন্যটা বসিয়ে ফেলবে না। যেখানে দ্যাট হবে সেখানে দ্যাটই রাখবে, যেখানে হুইচ হবে সেখানে হুইচই রাখবে, যেখানে হু হবে সেখানে হু, যেখানে হোম সেখানে হোম। সো আমি আশা করি তোমাদের এগুলো নিয়ে সমস্যা হবে না। এবার পরবর্তী স্লাইডে যাই। ওকে, এবার আমরা ক্লজ মার্কারের কিছু ইস্যু সম্পর্কে জানবো যেগুলো আমরা সাধারণত ফেস করতে হয় এবং যেগুলো ফেস করলে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। সো দেখো, এখানে শি নিডস এ সেক্রেটারি হু টাইপস ফাস্ট। এখানে আমরা একটা জিনিস যদি বলি, এই যে হু, এই হুটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। তার মানে যে কোনো একটা ক্লজ মার্কারও সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। আর তোমরা এটা সবাই জানো, একটা ক্লজ মানে সেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো এই যে হু টাইপস ফাস্ট, এখানে কিন্তু তুমি ফাইনাইট ভার্বটা দেখতে পাচ্ছ, কিন্তু তোমার প্রশ্ন আসতেই পারে যে এখানে সাবজেক্টটা তাহলে কোথায়। সো এখানে হুটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আবার যদি তুমি দেখো, দিস ইজ দ্য পেশেন্ট হুম দ্য ডক্টর ট্রিটেড। সো এখানে কিন্তু আবার এই হুমটা কোনো সাবজেক্ট হিসেবে কাজ করেনি, কারণ তুমি যদি দেখো হুম দ্য ডক্টর ট্রিটেড এটা যদি একটা ক্লজ হয় তাহলে দ্য ডক্টরটা সাবজেক্ট এবং ট্রিটেড এটা একটা ফাইনাইট ভার্ব। সো তুমি সুন্দর মধ্যে বুঝতে পারছো যে ক্লজ মার্কার ইস্যুগুলো আমরা কিভাবে দেখতে পারি। তুমি যদি এখানে দেখো, দিস ইজ দ্য পেশেন্ট দ্য ডক্টর ট্রিটেড, আমরা কেন এটা লিখলাম? আমরা এটা লিখেছি কারণ ক্লজ মার্কার হুইচ, হুম, দ্যাট এগুলো যদি অ্যাডজেক্টিভ ক্লজে অবজেক্টের কাজ করে তখন ক্লজ মার্কারটিকে বাদ দেওয়া যেতে পারে। তার মানে ওখানে তুমি দেখতে পাচ্ছ দিস ইজ দ্য পেশেন্ট হুম, এই হুম দ্বারা কি বুঝিয়েছে? দ্য পেশেন্টটা। আর যেহেতু দ্য পেশেন্ট একটা অবজেক্ট এবং সেখানে হুম আছে সেহেতু তুমি হুমটা বাদ দিয়ে দিতে পারবে। সো তুমি লিখতে পারবে দিস ইজ দ্য পেশেন্ট দ্য ডক্টর ট্রিটেড, এটাও কিন্তু হবে। সেই ওয়েতে আই লাইকড দ্য বুক ইউ রেকমেন্ডেড, এখানে তুমি দেখো হুইচ, হুইচ দ্বারা কি বুঝিয়েছে? এই দ্য বুকটা।
দা বুকটা একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু দা বুকটা অবজেক্ট এবং হুইচ আমরা একটু আগে যেগুলো বাদ দিতে পারবো কথা বলেছি সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, সেহেতু আমরা চাইলেই হুইচও বাদ দিয়ে দিতে পারবো। আমরা চাইলে সেন্টেন্সটাকে লিখতে পারি আই লাইকড দ্য বুক ইউ রেকমেন্ডেড, এটাও কিন্তু হবে। এবার একটা জিনিস একটু বলি, এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। কোয়ান্টিটি ওয়ার্ড, কোয়ান্টিটি ওয়ার্ড মানে যে মেনি, ফিউ, মোস্ট, সাম, অর্থাৎ যা দিয়ে কোয়ান্টিটি বুঝাবে। সো তুমি যদি একটু দেখো কোয়ান্টিটি ওয়ার্ড প্লাস অফ প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে হলো তুমি যখন এরকম কোয়ান্টিটি ওয়ার্ড দিবে তারপরে তুমি একটা অফ দিবে এবং অফের পরে অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে। তুমি যদি এখানে সেন্টেন্স দুটি দেখো, হি মেট উইথ টু অ্যাডভাইজার্স, হি হ্যাড নোন বোথ অফ দ্যাম ফর ইয়ার্স, এই দুইটা সেন্টেন্সটিকে তুমি যদি একটা সেন্টেন্সে আনতে চাও এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা ক্লজ বানাতে হবে। সো তুমি লিখলে হি মেট উইথ টু অ্যাডভাইজার্স, তারপরে কমা, তারপরে কোয়ান্টিটি ওয়ার্ড বোথ অফ হুম, অর্থাৎ দুইজনেই, যেখানে ছিল বোথ অফ দ্যাম। সো তুমি কোয়ান্টিটি ওয়ার্ডটা আগে লিখলে বোথ, তারপর অফটা লিখলে এবং তারপর অ্যাডজেক্টিভ ক্লজ। সো বোথ অফ হুম হি হ্যাড নোন ফর ইয়ার্স। সো এই জিনিসটা একটু মনে রাখবে যে তুমি কোয়ান্টিটি ওয়ার্ডের পর অবশ্যই তোমার অফ দিতে হবে এবং তারপর একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিতে হবে। সো এই এক্সাম্পলটাতে আবার যদি দেখো, হি মেট উইথ টু অ্যাডভাইজার্স, হি হ্যাড নোন বোথ অফ দ্যাম ফর ইয়ার্স, এই যে টু অ্যাডভাইজার্স এটা একটা অবজেক্ট, আর আমরা এই অবজেক্টটাকে যদি এখানে বসাতে চাই তাহলে আমরা জানি, একটু আগে আমরা বলেছি অবজেক্টে যে ক্লজ মার্কারটা সেটা হোম হিসেবে ব্যবহৃত হয়। সো হি মেট উইথ টু অ্যাডভাইজার্স বোথ অফ হুম হি হ্যাড নোন ফর ইয়ার্স। এবার যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু দেখি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেন লাগবে, অর্থাৎ একদমই যে মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা পাওয়ার জন্য। সো ইন বা অ্যাট হুইচ মানে যেটাতে, অন হুইচ মানে যার উপর, বাই বা থ্রু হুইচ মানে যার দ্বারা, ফর হুইচ মানে যার জন্য, হুইচ মানে যেহেতু বস্তু, বস্তুতে হবে, এবং ফর হুম মানেও যার জন্য, কিন্তু এটাতে আমরা ব্যক্তি বুঝাবো। সরি এখানে একটু এই যে হুম, হুমের পরে এটা হবে না, তারপরে অফ হুইচ, অফ হুইচ মানে যার। সো এখানে আরেকটা জিনিস দেখো, দিস ইজ দ্য টপিক আই উইল রাইট অন ইট, এটাকে তুমি কিভাবে লিখতে পারো। সো দিস ইজ দ্য টপিক অন হুইচ আই উইল রাইট। আবার দিস ইজ দ্য পারসন আই ওয়ার্ক উইথ হিম, সো এখানে কিভাবে লিখা হচ্ছে, দিস ইজ দ্য পারসন উইথ হুম আই ওয়ার্ক। সো এই যে দিস ইজ দ্য টপিক আই উইল রাইট অন ইট, তার মানে হচ্ছে যার উপর আমি রাখবো, যে জন্য আমরা ব্যবহার করছি এই যে অন হুইচ। আবার দিস ইজ দ্য পারসন আই ওয়ার্ক উইথ হিম, এই যে উইথ হুম মানে যার সাথে। সো দিস ইজ দ্য পারসন আই ওয়ার্ক উইথ হিম, আমি এই মানুষটার সাথে কাজ করি। আর তুমি এটাকে লিখতে পারো দিস ইজ দ্য পারসন উইথ হুম আই ওয়ার্ক, তার মানে যার সাথে আমি কাজ করি। সো এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, এবং এখানে হোম স্পেলিংটা ভুল হয়েছে। সো হোম মানে হচ্ছে WHOM, হোম। সো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে হচ্ছে তুমি অ্যাডজেক্টিভ ক্লজটাকে কিভাবে রিডিউস করবে। সো অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে ক্লজ মার্কার এবং বিবার বার দিতে হয়। তোমরা অলরেডি জানো ক্লজ মার্কার কি এবং বিবার কি। সো আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, দ্য উইম্যান হু ইজ ওয়েবিং টু আস ইজ দ্য ট্যুর গাইড, অর্থাৎ যে উইমেনটা আমাদেরকে ডাকছে সেটা আমাদের ট্যুর গাইড। সো এই যে এইটাকে তুমি চাইলেই রিডিউস করতে পারবে। প্রথমে আমরা ক্লজ মার্কারটা বাদ দিব, অর্থাৎ দ্য উইম্যান, এই হুটা বাদ দিয়ে দ্য উইম্যান, তারপর আমরা বি ভার্বটা বাদ দিব। সো ইজ বাদ দিয়ে দিলাম, দ্য উইম্যান ওয়েবিং টু আস ইজ দ্য ট্যুর গাইড। তারপর যদি তুমি দেখো এখানে তো দেখলাম আমরা বি ভার্ব আছে এই জন্য। সো বি ভার্ব যদি না থাকে তাহলে কি করবে, দেখো বি ভার্ব না থাকলে তুমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য আর্টিকেল হুইচ, ক্লজ মার্কারটা বাদ দিবে এবং তারপরে যে ভার্বটা থাকবে ভার্বটার সাথে আইএনজি অ্যাড করে দিবে। তুমি যদি দেখো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য আর্টিকেল হুইচটা আমরা বাদ দিয়ে দিলাম, অ্যাপিয়ার এর সাথে আমরা আইএনজি দিয়ে দিলাম। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য আর্টিকেল অ্যাপিয়ারিং ইন টুডেস পেপার। সো যদি হচ্ছে বি ভার্ব থাকে তাহলে তুমি ক্লজ মার্কার এবং বি ভার্বটা বাদ দিবে, আর যদি বি ভার্ব না থাকে তাহলে তুমি ক্লজ মার্কারটা বাদ দিবে এবং মূল ভার্বটার সাথে আইএনজি অ্যাড করে দিবে। একটা কথা বলি, কিছু ক্লজ রিডিউস করা যায় না, যেখানে ক্লজ মার্কারটি সাবজেক্টের কাজ করে। অর্থাৎ তুমি কিন্তু চাইলে একটা সাবজেক্টই বাদ দিতে পারবে না, কারণ সাবজেক্ট বাদ দিয়ে দিলে সেটার কিছুই থাকবে না, অর্থাৎ সেটা ক্লজই থাকবে না। তোমরা জানো একটা ক্লজ বানাতে হলে সেখানে অবশ্যই একটা ফাইনিট ভার্ব এবং একটা সাবজেক্ট লাগে। সো সেখানে যদি কোনো সাবজেক্ট না থাকে এবং ক্লজ মার্কারটি সাবজেক্ট হিসেবে কাজ করে, তুমি কিন্তু চাইলেই সেখানে সেটাকে রিডিউস করতে পারবে না। সো দেখো এখানে এই যে দ্য উইম্যান দ্যাট আই জাস্ট মেট ইজ দ্য ট্যুর গাইড। সো এই যে দ্যাট, এই দ্যাটটা কিন্তু নিজেই হচ্ছে সাবজেক্টের কাজ করছে, সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে এই দ্যাটটা বাদ দিতে পারবে না। তুমি যদি দ্যাটটা বাদ দাও তাহলে কি হবে, দেখো দ্য উইম্যান আই জাস্ট মেট ইজ দ্য ট্যুর গাইড, এটা কিন্তু কিছুই হয় না। আবার যদি দেখো দ্য লেটার হুইচ ইউ সেন্ড মি অ্যারাইভড ইয়েস্টারডে, এখানেও এই যে দ্য লেটার হুইচ, এই হুইচটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই তুমি চাইলেই এই দ্যাট এবং এই হুইচ বাদ দিতে পারবে না। সো তোমাকে লিখতে হবে দ্য লেটার হুইচ ইউ সেন্ড মি অ্যারাইভড ইয়েস্টারডে। সো আমরা অলরেডি আমাদের যেই
কথা বলাগুলো ছিল সেগুলো অলরেডি শেষ করেছি। এবার আমরা প্র্যাকটিসে চলে আসবো। অর্থাৎ আজকের দিন আমরা যেটা শিখছি তা আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি কিনা। কেবল কার্স আর মুভ বাই কেবলস, তারপর গ্যাপ, তারপর আন্ডারগ্রাউন্ড অ্যান্ড আর পাওয়ার্ড বাই স্টেশনারি ইঞ্জিন। সো এখানে যদি আমরা কি বসাবো, এ বসাবো, বি বসাবো, নাকি সি বসাবো, নাকি ডি বসাবো? সো প্রথমে যদি আমরা এ বসাই তাহলে দেখো কি হয়, কেবল কার্স আর মুভ বাই কেবলস, এটা কিন্তু অলরেডি একটা প্রিন্সিপাল ক্লজ। তো তুমি যদি আবার লিখো দে রান আন্ডারগ্রাউন্ড অ্যান্ড আর পাওয়ার্ড বাই স্টেশনারি ইঞ্জিন, এটাও কিন্তু আলাদা একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। আর আমরা জানি দুইটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু হয়ে গেলে সেটাকে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বলে না। অন্যদিকে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এটা হবে না। এ হতে হলে আমাদেরকে প্রথমেই একটা ক্লজ মার্কার রাখতে হবে। তার মানে সিতেও কোনো ক্লজ মার্কার নেই, সেহেতু আমরা ব্যবহার করব দ্যাট দে রান অথবা দ্যাট রান। সো দেখো অপশন বিতে দে কিন্তু পুরোপুরি অপ্রয়োজনীয়, কারণ এই দ্যাট দিয়ে কিন্তু কেবল কার্স নির্দেশ করা হচ্ছে। তো যেহেতু দ্যাট দিয়ে কেবল কার্স নির্দেশ করা হচ্ছে, আবার যদি আমি দে দিয়েও বুঝাই তাহলে কিন্তু সেটা হচ্ছে রিডান্ডেন্সি বা বেশি জিনিস হয়ে যাচ্ছে, যেটা ব্যবহার করার কোনো দরকারই নেই। এবার আসো ডিতে, যেহেতু এ বি সি বাদ দিয়ে দিলাম, তার মানে ডি আনসার। তারপর যদি আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার, তারপর গ্যাপ, তারপর ইজ সলিড চেঞ্জেস টু এ লিকুইড। সো তুমি যদি এখানে কি ব্যবহার করবে দেখো, প্রথমে আমরা যদি এই যে বাক্যটির অর্থ মেল্টিং পয়েন্ট, যেটার অর্থ হলো সেই তাপমাত্রা যাতে একটি দাতব পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয়, অর্থাৎ এই যে দাতব পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয় যাতে, এই যাতে অর্থ প্রকাশ করতে আমরা কি বলবো, হুইচের পূর্বে অ্যাট বসাবো। সো হুইচের পূর্বে অ্যাট আছে কোথায়, অ্যাট হুইচ। তুমি যদি বাকিগুলো বসিয়ে দেখো, দ্য মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার হুইচ এ সলিড, এটা কিন্তু হয় না, অথবা হুইচ অ্যাট এ সলিড, এটাও হয় না, টেম্পারেচার অ্যাট এ সলিড, এটাও হয় না। সো দ্য মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ এ সলিড চেঞ্জেস টু এ লিকুইড। তার মানে হচ্ছে যেই তাপমাত্রায় তুমি যে কোনো একটা দাতব পদার্থকে সহজেই লিকুইড করে ফেলতে পারবা বা তরলে করে ফেলতে পারবা। সো এটার আগে অ্যাট হুইচ ব্যবহৃত হয়। তার মানে আমরা আজকের প্র্যাকটিসগুলো দেখে নিলাম, এবং আমি আশা করি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিডিউসিং অ্যাডজেক্টিভ ক্লজ খুবই ইম্পর্ট্যান্ট টপিক। সো নিজে বাসে একটু প্র্যাকটিস করবে, সবগুলো জিনিস না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে যে কোনো জায়গায় আমাদের মেসেজ করতে পারো। এবং ভিডিওটা যদি তোমাদের উপকার হয়ে থাকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, তাইলে তারাও এই জিনিসটা থেকে উপকৃত হতে পারে। এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।